আসসালামু আলাইকুম গাইজ। এই মুহূর্তে কিছু সংবাদ শুনবেন। বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কয়েক জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়ছে নদ নদীর পানিও। সিলেটে সকাল থেকেই ঝরছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত ৩ ঘন্টায় ১০০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নগরের মেডিকেল রোড, কাজল শাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজর টিলা, বালুচর সহ বিভিন্ন সড়কে পানি জমেছে। পানি ঢুকেছে বাসাবাড়িতেও। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। রংপুরে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নগরের কামারপাড়া, দেওডোবা, খলিফাপাড়া, মুলাটল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠেছে। শ্যামাসুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় অনেক এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া তিস্তা, ধরলা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অনেক ফসলি জমি তলিয়ে গেছে। বাদাম, ভুট্টা, বোরো ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ড্রেনেজের কারণে মনে করেন যে জাম লাগার কারণে মনে করেন যে পানিটা স্টক হয়ে যায় গিয়া। স্কুলে এসে দেখতেছি পানি, স্কুলের আমাদের রুমের ভিতরেও তো পানি ভর্তি হয়ে গেছে। একটু বৃষ্টি হলে এখানে জলাবদ্ধ হয়ে যায়, তখন আমরা এখানকার এলাকাবাসী আমরা অনেক খুবই সমস্যায় পড়ি। আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম মোটামুটি স্থিতিশীল, তবে মানি এক্সচেঞ্জ 2 টাকা দাম বাড়িয়ে 126 টাকা নির্ধারণ করেছে। যদিও এই দামেও মিলছে না ডলার, গুনতে হচ্ছে অন্তত 127 টাকা। ব্যবসায়ীরা জানান আরও দাম বৃদ্ধির আশায় বেড়েছে ডলার ধরে রাখার প্রবণতা, যে কারণে কিছুটা সংকট। তবে ঈদের আগেই নগদ ডলারের সরবরাহ বাড়বে আশা তাদের। ডলারের দর বাজার ভিত্তিক করা হলেও আন্তঃব্যাংক লেনদেনে বড় ধরনের প্রভাব পড়েনি। লেনদেন হচ্ছে 122 থেকে 123 টাকার মধ্যে। তবে কিছুটা প্রভাব পড়েছে মানি এক্সচেঞ্জগুলোতে। 2 টাকা দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 126 টাকা। তাতেও মিলছে না ডলার। কাউন্টারের বাইরে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে 127 টাকায়। কোনো জায়গায় 126 টাকা 50 পয়সা, কোনো জায়গায় 126 টাকা 90 পয়সা, 127 টাকা এরকম আর কি। বাইরে সোনালী ব্যাংকে এখানে ডলার 122 টাকা, আর বাইরে গেছিলাম মানি এক্সচেঞ্জে 127 টাকা করে ডলার। তো এখানে কম পাওয়াতেই আমরা এখান থেকে নিতেছি। ওখানে ডলার 127 টাকা, আরও অন্য ব্যাংকে গেছি, প্রাইভেট ব্যাংকেও বেশি। সোনালী ব্যাংকে 122 টাকা পেয়েছি। মানি এক্সচেঞ্জগুলোতে দেখা দিয়েছে নগদ ডলারের সংকট। কমেছে ক্রেতা বিক্রেতার আনাগোনা। অভিযোগ উঠেছে বাড়তি দামের আশায় অনেকে ডলার ধরে রাখছেন। কতদিন থেকে কোনো লেনদেন করতে পারছে না, কোনো কাস্টমার কিনতেও আসে না, বেচতেও আসে না। আমরা সব মানি এক্সচেঞ্জ বসা। মানি এক্সচেঞ্জের মধ্যে কোনো লোক আছে? আপনি বলেন কোনো লোক আছে? কোনো লোক নাই, কোনো লেনদেন নাই। কেন নাই? আমার যতটুকু ধারণা সবাই ওই ধরে বসে রয়েছে, এটা আরো বাড়তে পারে। আমরা যদি কমে কিনতে পারি তাহলে আমরা বিক্রি করতে পারি, আপনার পাসপোর্ট, টিকিট, ভিসা দিকে দিতে পারি, তাও লিমিটেড। মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা হলেও তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যে কারণে এ খাতের ব্যবসায়ীরা আছেন ধোঁয়াশার মধ্যে। বাজার স্থিতিশীল রাখতেই 2 টাকা দাম বৃদ্ধির কথাও জানান তিনি। আমরা তো পর্যবেক্ষণে আছি, আমাদের তো এখনো সেরকম কোনো নির্দেশনা আসে নাই। তারপরেও আমরা মানি এক্সচেঞ্জ মার্কেটটা কন্ট্রোল করার উদ্দেশ্যে, আমরা মানি এক্সচেঞ্জ মার্কেটটা কন্ট্রোল করার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি। 25 টাকা 26 টাকা একটা অবজারভেশন রেট দিয়েছি। আমরা অবজারভেশন করি, আরও 2-3 দিন যাক, দেখা যাক মার্কেটের গতি কি আসে। বাংলাদেশ ব্যাংক বলছে, কারসাজির মাধ্যমে ডলার বাজারে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া হবে না। মজুত করে সংকট সৃষ্টি করা যাবে না বলেও জানাই কেন্দ্রীয় ব্যাংক। যদি কেউ ভেবে থাকে যে আমরা ডলার মজুত করব, মার্কেটে একটা ক্রাইসিস সৃষ্টি করব এবং ক্রাইসিস সৃষ্টির মাধ্যমে আমরা সুপার প্রফিট করব, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। বাংলাদেশ ব্যাংক কোনো না কোনো মেকানিজমের মাধ্যমে অবশ্যই ইন্টারভেন করবে মার্কেটটাকে স্টেবল রাখার জন্য। ডলার লেনদেনে মানি এক্সচেঞ্জগুলোকে দ্রুতই নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এটা স্টার্লিং বলতে পারে, ঠিক আছে। আমাদের এখানে কোনো বিনিয়োগ নেই। হ্যাঁ, দিস ইজ দি গুড পার্ট অফ ইট। আর স্টার্লিংকের ক্ষেত্রে আপনি জানেন যে এটা লিও স্যাটেলাইট, অর্থাৎ এটা লো আর্থ অরবিট স্যাটেলাইট। স্যাটেলাইটগুলো শুধু বাংলাদেশকে সেবা দেয় না,
এটা পৃথিবী ঘোরার সাথে সাথে এটাও ঘোরে এবং ডিভাইসগুলো প্রথমে একটা ডিভাইসে কানেক্টেড থাকে, একটা স্যাটেলাইটে কানেক্টেড থাকে, ওই স্যাটেলাইটে যখন চলে যায় তখন সে নতুন স্যাটেলাইটে চলে যায়। এটা হলো গ্লোবাল শেয়ার। হ্যাঁ, এখন হ্যাঁ, ইন্দোনেশিয়া দেখা গেছে যে সেখানে যেহেতু অনেক বেশি কাস্টমার পেয়েছে স্টারলিংক, সেজন্য ক্যাপাসিটি অর্থাৎ নাম্বার অফ ডিভাইসের উপর একটা ক্যাপ করতে হয়েছে। তো আমাদের এখানেও যদি এরকম হয় তাহলে স্টারলিংক সেখানে নাম্বার অফ স্যাটেলাইট বাড়াবে। হ্যাঁ, তো সেটার বিনিয়োগ আমরা জানি না, তারাই ভালো জানে। আচ্ছা, বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা কমার্শিয়াল টেলিযোগাযোগ স্যাটেলাইট নয়, এটা মূলত ডিটিএইচ স্যাটেলাইট। আর এখানে সিইউ এবং কেইউ ব্যান্ড আছে, আপনারা জানেন যে মূলত ডাইরেক্ট টু যে টেকনোলজিটা আছে যার মাধ্যমে আপনারা যারা টিভি স্টেশন আছেন আপনারা তারা ব্যবহার করেন, সেখানে কিছু ডিটিএইচ একটা মাত্র কোম্পানিকে দিয়ে মনোপলি করা হয়েছিল। আমরা সেখানে একটা নতুন লাইসেন্স দিয়ে সেই স্যাটেলাইটটা ব্যবহার বৃদ্ধি এবং রেভিনিউ বৃদ্ধির চেষ্টা করছি, আপনারা দ্রুতই এটা দেখতে পাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেখানে কিছু ভিসেট আছে, তো ভিসেটগুলোর দাম এত উচ্চ মূল্যের 2.5 লক্ষ টাকা, এটা আসলে কেউ কিনছিল না। তো আমরা উদ্যোগ নিয়েছি ভিসেটের দাম এত কম পর্যায়ে আনবে যাতে এটা স্টারলিংকের সাথে তুলনা করতে পারে। তো ভিসেটের লিমিটেশন আছে, সেই কানেকশনগুলো খুবই সীমিত। তো সুতরাং এই আমাদের স্যাটেলাইটের সাথে স্টারলিংকের কমিউনিকেশন তুলনা করা যাবে না। একটা ডিটিএইচ এবং ভিসেট স্যাটেলাইট উইথ লিমিটেড ক্যাপাসিটি, আর আরেকটা হচ্ছে কমার্শিয়াল পাবলিক ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস স্যাটেলাইট। থ্যাংক ইউ। আপনি বলেছেন যে টাকার অঙ্কে মোটামুটি চলন, তো সেক্ষেত্রে তাদের গ্রাহক কত হতে পারে বলে আপনারা মনে করছেন? আরেকটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্যখাতে নানা সমস্যা রয়েছে, এই যে স্যাটেলাইট সেটার মাধ্যমে স্বাস্থ্যখাতে অবদান রাখার সুযোগ আছে। আমাদের যে স্যাটেলাইট ক্লিনিকগুলো আছে দেশের দূরবর্তী যেখানে এখনো ইন্টারনেট সেবা দ্রুতগতির এবং লো লেটেন্সি ইন্টারনেট সেবা পৌঁছায়, ডেফিনেটলি শুধু স্বাস্থ্যখাত নয়, যে কোনো খাতের ফিশারিজ এবং আমাদের বোটগুলো ইউজ করতে হলে আমাদের যেটাতে মোবিলিটি আছে সেটা ব্যবহার করতে হবে। আর স্টাডি আসলে আমরা করিনি, স্টাডিটা করবে স্টারলিংক, যে তারা তাদের বাণিজ্যিক যে সম্ভাবনা সেই সম্ভাবনা করে তারা মার্কেট স্টাডি করবে, এই কাজটা তাদের, এটা আমাদের নয়। গাজা ইস্যুতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছে। এবার তেল আবিবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। উপত্যকায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করলে তেল আবিবকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে প্রভাবশালী দেশ তিনটি। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বয়কটের দাবি জানিয়েছে স্পেন। গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশের দাবিতে একযোগে বিবৃতি দিয়েছে 22 ইউরোপীয় দেশ। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টসের নামে শুক্রবার থেকে গাজায় নতুন উদ্যমে নৃশংসতা শুরু করেছে ইসরায়েল। আরও উদ্ধত, আরও আগ্রাসী রূপে তাণ্ডব চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মাত্র 4 দিনেই প্রায় 600 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে নির্মম এই অভিযান। বিশ্বজুড়ে যখন সমালোচনার ঝড় চলছে, তখন ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল প্রভাবশালী 3 দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডকে জঘন্য আখ্যা দিয়ে তেল আবিবের পাশে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তারা। অবিলম্বে চলমান সামরিক অভিযান বন্ধ না করলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। প্রায় 80 দিন অভুক্ত রাখার পর সোমবার উপত্যকায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল, যা 24 লাখ অনাহারী গাজাবাসীর জন্য অপ্রতুল। তাই ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার তাগিদ লন্ডন, প্যারিস, অটোয়ার। এদিকে গাজায় আগ্রাসনের জেরে ইউরোভিশন সহ ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে স্পেন। 3 বছর আগে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে তখন তাদের সকল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ইসরায়েলের বেলায়ও তা করা উচিত। দ্বিমুখী নীতি মানতে পারবো না, সংস্কৃতির ক্ষেত্রেও না। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছি। ফ্রান্স, স্পেন সহ গাজা ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে ইউরোপের মোট 22টি দেশ। উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণের পূর্ণ সরবরাহের দাবিতে বিবৃতি দিয়েছে দেশগুলো।